কল্পনা করুন তো এমন এক পৃথিবীর কথা যেখানে নারীদের নিজের শরীরের সম্ভ্রম রক্ষার্থে নিজের বুক ঢাকার জন্য রাজাকে কর দিতে হতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এর নাম ছিল মূলাক্করম, যা কেবল একটি কর ছিল না, ছিল নারীর আত্মসম্মানের ওপর এক চরম আঘাত ও অপমানের হাতিয়ার। সময়টা ঊনবিংশ শতাব্দী, স্থান ভারতের ত্রিবাঙ্কুর রাজ্য, যেখানে সমাজ ব্যবস্থা ছিল এক নিষ্ঠুর ও কঠোর বর্ণপ্রথার শৃঙ্খলে বন্দী। দলিত সম্প্রদায়, বিশেষ করে ইঝাভা ও পুলায়াদের, উচ্চবর্ণের ব্রাহ্মণ বা নায়ারদের থেকে সর্বদা ৩৬ থেকে ৯০ ফুট নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হতো, যেন তাদের ছায়াও অপবিত্র না করে তোলে সমাজকে। এই জঘন্য সমাজ ব্যবস্থায় নিম্নবর্গের নারীদের শরীরের ওপরের অংশ আবৃত করার কোনো অধিকার ছিল না, বরং উচ্চবর্ণের সামনে অনাবৃত বুক নিয়ে দাঁড়ানোটাই ছিল তথাকথিত শ্রদ্ধা প্রদর্শনের এক অমানবিক রীতি, যা আজও ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে আমাদের বিবেককে দংশন করে। এই শোষণ কেবল স্তনকরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, রাজ্যের কর ব্যবস্থা ছিল অদ্ভুত ও সর্বগ্রাসী। পুরুষরা গোঁফ রাখলে দিতে হতো মিশাক্করম, সোনার গহনা পড়লে মেনিপণ্যু, এমনকি মাটির কুড়ে ঘরে থাকার জন্যও কর দিতে হতো। কর সংগ্রাহক বা পরাবথিয়াররা ছিল মূর্তিমান আতঙ্ক, যাদের নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না। তবে মূলাক্করম বা স্তনকরের স্বরূপ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। লৌকিক বিশ্বাস ও জনশ্রুতি বলে নারীদের স্তনের আকার মেপে এই করের পরিমাণ নির্ধারণ করা হতো, যা ছিল চরম অপমানকর। অন্যদিকে ঐতিহাসিক মনু এস পিল্লাইয়ের মতে এটি আসলে ছিল এক ধরনের পোল ট্যাক্স বা মাথাপিছু কর, যা বয়স ও লিঙ্গভেদে আদায় করা হতো। কিন্তু ভিক্টোরিয়ান যুগের নৈতিকতা এবং সম্মানের নতুন ধারণার সঙ্গে মিশে এই করটি শেষ পর্যন্ত নিম্নবর্গের নারীদের জন্য কেবল অর্থনৈতিক বোঝা নয়, বরং চরম লজ্জা ও অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে ১৮০৩ সালের এক দুপুরে চেরথালা গ্রামে ঘটে গেল সেই রোমহর্ষক ঘটনা, যা ছিল বহু বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। নাঙ্গেলি ও তার স্বামী চিরুকান্দান এই অন্যায়ের সঙ্গে আপোস করতে অস্বীকার করেন। যখন কর সংগ্রাহক তাদের দরজায় উপস্থিত হয়ে কর দাবি করল, নাঙ্গেলি এক অভাবনীয় ও ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি কর দেওয়ার পরিবর্তে শান্তভাবে ঘরের ভেতরে গেলেন এবং ধারালো অস্ত্র দিয়ে নিজের দুটি স্তন কেটে তাজা রক্তে ভেজা একটি কলাপাতার উপর সাজিয়ে কর সংগ্রাহকের হাতে তুলে দিয়ে বললেন, এই নাও আমার কর। এই দৃশ্য দেখে আতঙ্কে পাথর হয়ে যায় উপস্থিত সবাই। অতিরিক্ত রক্তক্ষরণে সেই রাতেই নাঙ্গেলি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিন্তু ট্র্যাজেডি সেখানেই শেষ হয়নি। স্ত্রীর বিয়োগ ব্যথা সইতে না পেরে স্বামী চিরুকান্দান নাঙ্গেলির জ্বলন্ত চিতায় ঝাঁপ দেন, যা ইতিহাসে এক বিরল পুরুষ সতী বা সহমরণের দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে। নাঙ্গেলিলি আত্মত্যাগ বৃথা যায়নি। তার রক্তে লেখা বিদ্রোহের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে, যার চাপে ভীত হয়ে রাজা অবশেষে সেই কুখ্যাত স্তনকর বাতিল করতে বাধ্য হন। কিন্তু সম্মানজনকভাবে বেঁচে থাকার লড়াই সেখানেই শেষ হয়নি। এরপর শুরু হয় দীর্ঘস্থায়ী চানার বিদ্রোহ বা শরীরের ওপরের অংশ আবৃত করার আন্দোলন। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ১৮৫৯ সালে মাদ্রাজ প্রেসিডেন্সির হস্তক্ষেপে ত্রিবাঙ্কুরের নারীরা জনসমক্ষে তাদের বুক ঢাকার আইনি অধিকার অর্জন করেন। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস! আজ চেরথালার যে মাটিতে নাঙ্গেলির সেই ঐতিহাসিক ভিটা মুলাচিপারাম্বু বা স্তনমানবীর স্থান অবস্থিত, তা পড়ে আছে চরম অবহেলায়। সেখানে কোনো স্মৃতিসৌধ নেই, বরং ইতিহাসের সেই রক্তাক্ত অধ্যায়কে যেন মুছে ফেলতেই সেখানে গড়ে উঠেছে আধুনিক দালান কোঠা। স্থানীয় মানুষরা হয়তো লজ্জায় অথবা বিস্মৃতির আড়ালে সেই আত্মত্যাগের কথা ভুলে যেতে চায়, কিন্তু নাঙ্গেলির সেই বীরত্বগাথা আজও কালের সাক্ষী হয়ে আমাদের মনে করিয়ে দেয় যে অধিকার কেউ দেয় না, তা ছিনিয়ে নিতে হয়। নাঙ্গেলি কি শুধু ইতিহাসের পাতার একজন নারী, নাকি তিনি একটি অবিনাশী চেতনা? তিনি কেবল একজন ব্যক্তি ছিলেন না, ছিলেন আত্মসম্মান ও অধিকারের এক মূর্ত প্রতীক। দলিত নারীবাদ এবং নারীর নিজের শরীরের ওপর নিজের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি আজও এক জ্বলন্ত মশাল। সমাজ বা রাষ্ট্র যখনই নারীর শরীর বা সম্মানের ওপর আঘাত হেনেছে, তখনই নাঙ্গেলির সেই আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করা কোনো বিকল্প নয়। ইতিহাস তাকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিক বা না দিক, বিস্মৃতির ধুলো জমে থাক তার ভিটায়, কিন্তু সত্য দেই যে নাঙ্গেলির আত্মত্যাগ বৃথা যায়নি। যতদিন পৃথিবীতে একজন নারীও নিজের অধিকারের জন্য রুখে দাঁড়াবে, ততদিন নাঙ্গেলি বেঁচে থাকবেন, প্রতিটি বিদ্রোহে, প্রতিটি প্রতিবাদে।